গতকাল শক্তিশালী ভূমিকম্পের পর আজকে নরসিংদীর পলাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছিল যে এই ভূমিকম্পটি মানে সাভারের বাইপাইলে অনুভূত হয়েছিল, যেটি আমরা সকাল থেকে শুনছিলাম। কিন্তু পরবর্তীতে বিকেলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাদের ভুল বিশ্লেষণের কারণে এটি আসলে জানানো হয়েছিল সাভারের বাইপাইলে। আসলে ভূমিকম্পটি বাইপাইলে নয়, অনুভূত হয়েছে নরসিংদীর পলাশে এবং ভূমিকম্পের উৎপত্তি স্থলও নরসিংদীর পলাশে। এই যে আবহাওয়া অধিদপ্তরের ভুল তথ্য, ভুল বিশ্লেষণ, এটি নিয়ে একটু প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মনে যে তাহলে বড় কোনো বিপর্যয় হলে সাধারণ মানুষ আসলে কীভাবে তথ্য পাবে, সঠিক তথ্য পাবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বারবার ভূমিকম্প অনুভূত হচ্ছে, মানুষের মনে এক ধরনের আতঙ্ক এবং উদ্বেগ তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে এই যে ভূমিকম্প কি কোনো আমাদের বড় কোনো মহাবিপদের সংকেত দিচ্ছে কিনা, এটি নিয়ে আজকে লাইভে যুক্ত হব। তার আগে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের নিউজরুম লাইভ থেকে। মৌসুমী সুলতানা, আমার সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। প্রথমে আমার সঙ্গে যুক্ত আছেন আহমেদ শাবিব আবদুল্লাহ। শাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন সহকর্মী বিথি দাস, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শাবিব, প্রথমে একটু আপনার কাছে যেতে চাই। এই যে আজকে আমরা সকাল থেকে জানলাম যে সাভারের বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং উৎপত্তি স্থলও বাইপাইলে, কিন্তু পরবর্তীতে সেটি আমরা জানলাম আবহাওয়া অধিদপ্তর জানালো তাদের বিশ্লেষণে ভুল হয়েছে। এই যে তাদের একটা ছোট্ট জায়গা নির্ধারণ করতে ভুল হলো, আপনার কি মনে হয় সাধারণ মানুষ আসলে কোথা থেকে সঠিক করতে পারবে? ধন্যবাদ মৌসুমী আপনাকে। আপনি হয়তো জেনে থাকবেন যে ছোটবেলায় আমরা একটা গল্প করেছিলাম যে রাখালের বাঘ দেখে চিৎকারের গল্প। তো রাখাল ছেলে যদিও বা বাঘকে বারবার ইচ্ছাকৃতভাবে দেখে একটা চিৎকার করে, যার ফলে পরে কিন্তু তাকে আর বাঁচাতে কেউ আসেনি পরবর্তীতে। ঠিক একইভাবে আবহাওয়া অধিদপ্তরের উপর কিনা মানুষ, সারা দেশের মানুষ এরকম প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন আবহাওয়া অধিদপ্তরের উপরে কিন্তু তারা নির্ভর করে, তাদের উপরেই ভরসা করে। কিন্তু সেই ভরসার জায়গাটা যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মানুষ যখন আসলে বুঝতে পারে যে আবহাওয়া অধিদপ্তর যারা কিনা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এই সতর্কতার জন্য দায়ী, তারা কিনা ভুল সতর্ক সংকেত দেয়, তখন কিন্তু আসলে মানুষের মধ্যে একটা আস্থার অভাব তৈরি হয়। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যখন আমরা জানছিলাম যে গাজীপুরের বাইপাইলে যে ভূমিকম্পের ঘটনা শোনা গেছে, ঢাকার অনেক গণমাধ্যম কর্মীরা কিন্তু সেখানে ছুটে গেছে, কিন্তু সেখানে যে আসলে তারা তেমন কিছুই পায়নি। কিন্তু পরবর্তীতে যখন যে সময় আসল ঘটনাটি প্রকাশ পেল যে এটা বাইপাইলে না, এটা নরসিংদীর পলাশে ঘটনাটা ঘটেছে, তখন কিন্তু আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ওই মানুষের প্রতিও কিন্তু আসলে ওই আস্থাটা, জায়গাটা আগের মতো থাকে না যে আচ্ছা ঠিক আছে এটা তো ওইখানে ঘটেছে, আমরা ওই সম্পর্কে একটু খোঁজ খবর নেই। সবাই কিন্তু এককেন্দ্রিকভাবে বাইপাইল করেই সব জায়গায় এবং প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু বাইপাইলের সংবাদটি প্রচার করেছে। কিন্তু আসলে পরবর্তীতে জানা গেল যে আসলে এটা শুধুমাত্র আবহাওয়া অধিদপ্তরের ভুল বিশ্লেষণ, ভুল ব্যাখ্যার কারণে এই ঘটনাটি ঘটেছে। তাহলে কি আবহাওয়া অধিদপ্তরের এই যে প্রযুক্তিগত সীমাবদ্ধতা কি এটা এখন প্রকাশ পেল আজকে? অবশ্যই, এটা আসলে তাদের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তো অবশ্যই আছে। বিশেষ করে ভূমিকম্পের ব্যাপারে যদি বলি, ভূমিকম্প নিয়ে আসলে পূর্ব নির্ধারিত পূর্বাভাস কিন্তু আসলে কখনো দেওয়া যায় না। শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের কোনো বড় কোনো প্রযুক্তি এরকম আবিষ্কার হয়নি এখন পর্যন্ত যে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস দিবে বা ভূমিকম্প অমুক তারিখে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান উপস্থাপন করতে পারবে, এরকম কোনো নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ তো এমনিতেই আমরা বিশ্বের অন্যান্য বড় বড় অত্যাধুনিক দেশের তুলনায়, অত্যাধুনিক প্রযুক্তির তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, সেটা আবারও প্রমাণিত হলো। ধন্যবাদ সবাই। আমি আবার আপনার কাছে ফিরবো। আমি একটু বিথি দাস আপনার কাছে যেতে চাই। এই যে পরপর 2 দিন ভূমিকম্প হলো, এই ভূমিকম্প কি আসলে কোনো আফটার শক নাকি এটি কোনো বড় কোনো মহা বিপর্যয় কিংবা বড় কোনো মহাবিপদের সংকেত দিচ্ছে? ধন্যবাদ মৌসুমী আপনাকে। এখানে একটু বলে রাখি যে শুক্রবার যে ভূমিকম্পটা হলো সেটাও হয়েছে 10টা 38 মিনিটে সকাল, এবং আজকেও যে ভূমিকম্পটা হয়েছে নরসিংদীর পলাশে সেটাও কিন্তু হয়েছে 10টা 36 মিনিট সকালে। তো এ ব্যাপারে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ বলেছিলেন শুক্রবারের ভূমিকম্পটি নিয়ে যে এই ভূমিকম্পটা ছিল ফোর শক। হ্যাঁ, মেইন শক এখনও আসেনি, তবে মেইন শক আসার সম্ভাবনা রয়েছে। আর মেইন শক আসার পরেই কিন্তু আসলে আফটার শক আসে। আর আজকেও যে 3.3 মাত্রার যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে এটাকেও আসলে ভূতাত্ত্বিকরা ফোরশক হিসেবেই বলছেন। এবং বুয়েটের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি তিনিও কিন্তু বলেছেন যে এই যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটি যে ঢাকার আশেপাশে হয়েছে এটি কিন্তু এবারই প্রথম। এবং তিনিও বলছেন যে এই বড় বড় ভূমিকম্পের পর সাধারণত আফটার শক আসার একটা আশঙ্কা থাকে। তো এখনো পর্যন্ত যেহেতু
যেহেতু আমাদের মেইন শক এখনও আসেনি, তো আমরা আসলে বলতে পারি বা বিশেষজ্ঞদের বিভিন্ন জরিপে বোঝা যাচ্ছে যে হয়তো বা 5-7 দিনের মধ্যে, কারণ একটা ঝুঁকি থাকে একটা ভূমিকম্প হওয়ার পর, ফোরশক হওয়ার পর একটা ঝুঁকি থাকে যে মেইন শক হওয়ার, কিন্তু এখনও কিন্তু আমাদের মেইন শক যেহেতু আসেনি, এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আজকের ভূমিকম্পটাও কিন্তু ফোরশক হিসেবেই আমরা ধরতে পারি। তো সেই ক্ষেত্রে যদি হয়, মেইন শক যদি হয়, এবং মেইন শক কিন্তু হয় হচ্ছে 7 মাত্রার উপরে, তো তাহলে বোঝাই যাচ্ছে যে 5.7 মাত্রার ভূমিকম্পেই গতকাল যেটা হয়েছে সারা দেশই আসলে মানে নড়ে চড়ে বসেছে, এবং সবথেকে বিপদের জায়গাটা হচ্ছে আমাদের ঢাকায়। তো সেই মেইন শক যদি 7 মাত্রার উপরে হয়, তাহলে তো বোঝাই যাচ্ছে যে বড় ধরনের কোনো বড় বিপর্যয় আসতে চলেছে। এবং অবশ্যই এই আজকে এবং গতকাল যেই ভূমিকম্পটা হচ্ছে, যে মাত্রাটা 5.7 মাত্রা গতকাল এবং আজকে হচ্ছে 3.3 মাত্রার ভূমিকম্প, অবশ্যই বলা যায় এটা একটা হচ্ছে সংকেত এবং মহাবিপদ সংকেত আমরা বলতে পারি। কারণ যেহেতু ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আছে, ভূমিকম্পের কিন্তু সেটা নেই। তো সেক্ষেত্রে ওই হিসেব করলে আমরা বলতে পারি যে অবশ্যই এটা একটি বড় পূর্বাভাস। বিথি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরবো আপনার কাছে। স্বামী, একটু আবার জানতে চাই যে বিথি দাস বলছিলেন যে বড় কোনো মহাবিপর্যয় কিংবা মহাবিপদ আসতে যাচ্ছে, সেক্ষেত্রে সতর্কবার্তায় ছোট ছোট ভূমিকম্পগুলো, যদিও গতকাল ভূমিকম্পটা অনেক শক্তিশালী ছিল, তো এই মানুষের যে পরবর্তী আফটার শকের যে একটা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে, উদ্বেগ তৈরি হয়েছে, সেটা থেকে আসলে কি সচেতনতার উপায়টা কি? আসলে আপনি ঠিকই বলেছেন, মানুষের মধ্যে যে আতঙ্ক এবং উদ্বেগ তৈরি হয়েছে এটা হওয়াটাই স্বাভাবিক। আমি গতকালকে একটা ঘটনা উদাহরণ দিই, যে আমার সঙ্গে যেটা ঘটেছে গতকালকে, আমি যখন বাসায় অবস্থান করছিলাম তখন আসলে ভূমিকম্পটা ঘটে সকাল 10:38। সে সময় এত বেশি পরিমাণে ঝাঁকুনি পেয়েছে যে আমার মা, তিনি পর্যন্ত এক প্রকার ট্রমাটাইজ হয়ে গিয়েছিলেন। তিনি ডাইনিং টেবিলে বসেছিলেন, তাকে টানতেছি, তাকে ডাকতেছে, তুমি বাইরে আসো বাইরে আসো, তিনি ওখান থেকে উঠতে পারছিলেন না, তিনি স্তম্ভ হয়ে গিয়েছিলেন। সো এই বিষয়টা হচ্ছে এরকম যে এত বড় এবং এত বেশি ঝাঁকুনির ভূমিকম্প, এত বড় মাত্রার ভূমিকম্প খুব কম দেখছে বাংলাদেশ। এর আগ পর্যন্ত কিন্তু ছোট বড় অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু সেগুলো সাধারণ মানুষ টের পায় নাই, বাট অনেকে খুব মৃদু ছিল। কিন্তু এবারে ভূমিকম্পটা কিন্তু ভিন্ন। এবার সবাই, ছোট বড় থেকে উঁচুতলা ভবন থেকে নিচতলা, যে কোনো তলাতেই নেই, যে শুধুমাত্র রাস্তায় অবস্থান করছে, তারাও কিন্তু ভূমিকম্পটা টের পেয়েছে। এর পাশাপাশি জনসাধারণের আরেকটা উদ্বেগের কারণ হলো যে ভুয়া নিউজ, ভুয়া সংবাদ প্রচারিত হয়েছে, অনেক গুজব ছড়ানো হয়েছে, যেটা নেপালের ছবি বা নেপালের ভিডিওকে বাংলাদেশে গতকালকে ভূমিকম্প বলে প্রচার করা হয়েছে। তারপরে যেমন আজকের ঘটনাটাই আপনি চিন্তা করেন, আজকে ভূমিকম্প হলো 3.3 মাত্রা ভূমিকম্প হলো নরসিংদীতে, গতকালকে ঠিক একই জায়গায়। এবং আশ্চর্যের বিষয়, গতকালকে হয়েছে 10:38, আজকে কিন্তু হয়েছে 10:36, 2 মিনিটের ডিফারেন্স, একদম কাছাকাছি সময়। তো এখন আমরা কিন্তু এখান থেকে একটা প্রেডিক্ট হয়তো করতে পারি যে আগামীকালকে কি আবার নতুন কিছু আসছে। আচ্ছা, আমি অন্য প্রসঙ্গে না যাই, তো এখান থেকে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক, জনমনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হচ্ছে যে আসলে কি আমরা সত্য খবরটা পাচ্ছি, আসলে কি হচ্ছে বাংলাদেশে কেউ জানছে না। কিছু সংবাদ মাধ্যম এআই দিয়েও বিভিন্ন ছবি ভিডিও তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেছে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ বা উত্তেজনা বিষয়টা আরো কিন্তু বেশি কাজ করছে, বিশেষ করে আতঙ্কিত হয়ে পড়েছে মানুষজন। এটা ঠিক আবার ফিরবো সাহেব আপনার কাছে, একটু বিথি আপনার কাছে জানতে চাই, এই যে একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে নরসিংদী পলাশে আজকে ভূমিকম্প হলো, গতকালও কিন্তু নরসিংদী মাধবদীতে এটার উৎপত্তিস্থল ছিল। এই দুটো ভূমিকম্পের মধ্যে কি কোনো ভূতাত্ত্বিক যোগসূত্র রয়েছে কিনা? ভূতাত্ত্বিক যোগসূত্র থাকাটাই খুব স্বাভাবিক, কারণ হচ্ছে গতকালই হচ্ছে বলা হয়েছিল যে নরসিংদীর মাধবদীতে যে জোনটা, সেখানে ভূতাত্ত্বিকরা বলছেন যে 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো যে শক্তিটা, সেটা কিন্তু সেখানে সঞ্চিত আছে। কারণ ওখানে যে হচ্ছে মানে যে জোনটা, সেটা হচ্ছে ইন্ডিয়া বার্মা যে এটা মানে জোনটা, ওখানে কিন্তু এই 8 থেকে 9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো মানে শক্তি সঞ্চয় হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু হতে পারে, এবং সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। গতকাল হলো নরসিংদীর মাধবদীতে, এবং আজকেও কিন্তু, যদিও আবহাওয়া অফিস সেটাকে পরবর্তীতে বলেছেন যে, প্রথমে বলেছিলেন বাইপালে সাভারের, তারপর বললেন সেটা হচ্ছে নরসিংদীর পলাশে হচ্ছে। তো আমরা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু
কিন্তু বলতেই পারছে যে হ্যাঁ এটা একটা যোগসূত্র আছে, এবং বারবার করে আমাদের বিশেষজ্ঞরা যেটা যিনি বলছেন যে 7 মাত্রার ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং এটা কিন্তু বিশেষজ্ঞরা আরো আগে থেকে আমাদের সতর্ক করছেন, এবং বারবার করে তারা বলছেন যে 10-12 বছর আগামী 10 থেকে 12 বছরের মধ্যে এই 7-8 মাত্রার ভূমিকম্প হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা বলা যেতে পারে যে যেহেতু নরসিংদীর আশপাশ এলাকার মধ্যেই পরপর 2বার ভূমিকম্প হয়ে গেল, তো ভবিষ্যতে বড় কিছুর জন্য আসলে বাংলাদেশ বড় একটা ভূমিকম্প দেখার সম্ভাবনা আছে, আশঙ্কা করা হচ্ছে। আচ্ছা বিথি, আবারও ফিরবো। সাবির, একটু জানতে চাই যে বলছিলেন যে এই যে মাধবদীতে একই সঙ্গে পলাশে এই যে উৎপত্তি স্থলটা, এই মাধবদী বা নরসিংদী কিন্তু ঢাকা থেকে খুব দূরে নয়, খুবই কাছে, কয়েক কিলোমিটার হতে পারে। তো ঢাকার জন্য আসলে এটা বড় একটা, আমি বলবো যে অ্যালার্মিং একটা বিষয়। কারণ যদি ঢাকায় ভূমিকম্প আঘাত হানে তাহলে ঢাকা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? আচ্ছা, আমি আমার সহকর্মী বিধিদাসের সূত্র ধরে আসতে চাই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ও মাই গড। দর্শক, আমরা এই মুহূর্তে ভূমিকম্প নিয়ে লাইভ করছি, কিন্তু আমরা ভূমিকম্প অনুভব করছি, অনুভূত হচ্ছে, ভূমিকম্প অনুভূত হচ্ছে। আমি যে প্রসঙ্গে বলছিলাম, থেমে গেছে। আচ্ছা, আমরা এই মাত্র কিন্তু দর্শক, আপনারা যেখানে দেখছেন আমাদের লাইভটি, আপনারা সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, কারণ আমরা কিন্তু এই মুহূর্তে যখন লাইভ করছিলাম আমরা ভূমিকম্প অনুভব করছিলাম। তার মানে এটাও একটা আফটার শক আমরা পেলাম ঢাকায়। আমরা যেটি নিয়ে কথা বলছিলাম, আসলে সবাইকে আসলে আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে, সেটি কিভাবে হবে সেটি কিন্তু আমরা আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন লাইভটি। সাবির, বলছিলেন আপনি। আমি আমার সহকর্মী বিথি দাসের সূত্র ধরে আসতে চাচ্ছি। তিনি যেমনটি বলছিলেন যে বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 10 বছরের মধ্যে এই সতর্কবার্তা কিন্তু আজকে বা গতকালকে দেওয়া হয়নি, বেশ কিছুদিন, কয়েক বছর আগে থেকেই বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকা এবং ঢাকার আশপাশ এলাকায় 7 থেকে 9 মাত্রার একটা বড় ভূমিকম্পের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ভারতীয় প্লেট এবং ইউরোশিয়া প্লেট এর সংযোগস্থল এই সিলেট থেকে শুরু করে নরসিংদী হয়ে ফেনী পর্যন্ত চলে গিয়েছে, যার ফলে এখানে কিন্তু বড় একটা শক্তি জমে আছে। আর বিশেষজ্ঞরা ঠিক একইভাবে এটাও সতর্ক করেছেন যে যদি এই ধরনের কোনো একটা কমপক্ষে সর্বনিম্ন 7.5 মাত্রারও যদি একটা ভূমিকম্প হয়, সেক্ষেত্রে কিন্তু ঢাকায় ম্যাসিভ একটা ক্ষতির সম্মুখীন হবে। কিভাবে? সরকারি সমীক্ষা বলছে যে 7.5 মাত্রায় যদি ভূমিকম্প হয়, সেই ক্ষেত্রে কমপক্ষে 72,000 থেকে 1 লক্ষ ভবন বা স্থাপনা ধসে পড়বে। এখন আপনি চিন্তা করেন যে আমরা আমাদের ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ জায়গায় যদি এক একটা ভবনে বা এক একটা দালানে গড়ে 50 থেকে 100 জন মানুষ বাস করে, তাহলে যদি 1 লাখ বা 72,000 বা এভারেজ ধরি 80,000 যদি ভবন ধসে পড়ে, কি পরিমাণ হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে। শুধু তাই নয়, এমন ঘটনা যদি ঘটে তাহলে ঢাকা শহরের মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে পুরান ঢাকা এলাকা। কারণ ঢাকা শহর তো এমনিতেই ঘনবসতিপূর্ণ এলাকা, এর মধ্যে তার চেয়েও বেশি সবচেয়ে বেশি মানুষ বাস করে পুরান ঢাকা এলাকাতে। এবং গতকালকে একজন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন কর্মকর্তা তিনি বলছিলেন যে যদি এমন ঘটনা ঘটে তাহলে আমরা উদ্ধার কাজ চালাবোই না, পরিচালনাই করবো না, আমরা ওই পরিত্যক্ত ঘোষণা করব। কেন করবে না বলেন? দেখেন, এমন যদি ঘটনা ঘটে, যারা উদ্ধার করবে, উদ্ধারকর্মী তারাও কিন্তু বেঁচে থাকবে না উদ্ধার করার মতো। ফায়ার সার্ভিস স্টেশন যেগুলো রয়েছে সেগুলো অবশিষ্ট থাকবে না উদ্ধার কার্যক্রম চালানোর মতো। শুধু তাই না, যারা আহত হবে তাদের জন্য তো হাসপাতাল দরকার। হাসপাতালের ভবনগুলো কি টিকে থাকবে? যদি হাসপাতালে ভবন টিকে না থাকে, যদি ডাক্তার নার্স তারা যদি টিকে না থাকে, কারা উদ্ধার করবে, কারা স্বাস্থ্যসেবা দিবে? এটা একটা বড় প্রশ্ন। একদম তাই। সাবির, আবার আপনার কাছে ফিরবো। বিথি, আমরা কিন্তু কিছুক্ষণ আগে মনে হয় ভূমিকম্প অনুভূত করলাম। আমি জানি না এখন এটা কত মাত্রায় ছিল, নিশ্চয়ই লাইভ শেষ করে আমরা সেটা জানতে পারবো। মানে সবাই আসলে উদ্বেগ আর আতঙ্ক নিয়ে আছেন, কারণ আপনার শখের কথা আপনি বলছিলেন। আসলে এই যে সাবির যেটি বলছিলেন, ঢাকা শহর বা যে পুরান ঢাকাটা রয়েছে পুরোটাই আমাদের পরিত্যক্ত ঘোষণা করতে হবে যদি বড় ধরনের কোনো বিপর্যয় হয়। সেক্ষেত্রে কোনো প্রস্তুতি আমাদের কি রয়েছে? মৌসুমী,
প্রস্তুতি কেমন আছে সেই কথাটা আমরা আমাদের চোখের সামনেই কিন্তু পরিষ্কার হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের বিগত যে দুর্ঘটনাগুলো ঘটেছে, হ্যাঁ, মাইলস্টোন, কার্গো বিমানে আগুন, তার আগে যদি যাই বঙ্গবাজারে আগুন, সিদ্দিক বাজারের আরও আগে যদি যাই রানা প্লাজা ভবন ধস, এক রানা প্লাজার ভবন যে ওটার উদ্ধার কাজ করতে আমরা যে পরিমাণ হিমশিম খেয়েছি, তারপর লাস্ট যে হচ্ছে কার্গো বিমানে আগুন, মানে মনে হচ্ছে যে একদম এত কিছু আমাদের ঘটনা কিন্তু একের পর ঘটেই যাচ্ছে, কিন্তু আমাদের যে উদ্ধার তৎপরতা দেখছি সেটা দেখে কিন্তু আসলে প্রশ্ন জাগে যে এখানে হচ্ছে মাত্র একটা ভবনে বা একটা কার্গো বিমান বা একটা সিদ্দিক বাজার ভবন, এখন যদি একটা ভূমিকম্প হয় যে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা হয়ে গেল সেটা থেকে যদি 6 মাত্রারই হয় এবং সময়টা যদি আরেকটু বেশি হয়, তখন একই সাথে দেখা যাবে অনেকগুলো ভবন কিন্তু সিদ্দিক বাজারের মতো অবস্থা হচ্ছে। এবং আমাদের সব থেকে বড় সমস্যাটা যেটা হচ্ছে যে আমাদের কিছু দুর্ঘটনা ঘটলেই কিন্তু আগুনের একটা বড় একটা বিষয় দেখা যায়, যে কারণ আমাদের হচ্ছে বেশিরভাগ ভবনগুলোতেই হচ্ছে আগুন নির্বাপক কোনো যন্ত্র নেই, গ্যাস সিলিন্ডার আমরা ইউজ করছি এবং আমাদের বৈদ্যুতিক তার মানে অহরহ, আমাদের অনেক এসি, হ্যাঁ, ভবনগুলো কিন্তু অপরিকল্পিত। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে একসাথে ধরেন 1000টা ভবন ধরলো, যেহেতু গবেষকরা বলছেন, ভূতাত্ত্বিকরা বলছেন যে 8 লাখের মতো ভবন ঢাকায় হচ্ছে মানে ক্ষতিগ্রস্ত হতে পারে বা ধসে পড়বে। এবং আমাদের সহকর্মী সাবিব মুনি উনি বলছিলেন যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে পুরান ঢাকায় যদি এই অবস্থা হয় তাহলে সেটাকে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তা আমার কথা হচ্ছে যে পরিত্যক্ত ঘোষণা করা হবে আমরা আগেই ধরে নিচ্ছি, কিন্তু আমরা আসলে কতটা করছি? এবং এই ভূমিকম্প কিন্তু এই প্রথম না, আগের থেকে হচ্ছে। ভূমিকম্প বাদ দিয়ে আমাদের দেশে কিন্তু একের পর এক দুর্ঘটনাগুলো কিন্তু ঘটেই যাচ্ছে। আমরা আসলে আমাদের উদ্ধার কর্মী এবং আমাদের যে আধুনিকায়ন যন্ত্র, যেটা আমরা জাপানে দেখি, জাপানে কিন্তু প্রচুর ভূমিকম্প হয়, তারা কিন্তু সেইভাবেই নিজেদের দেশকে মানে ওইভাবে নিজেদের মানে প্রস্তুতিগুলো নিচ্ছে। তা আমরা কতটা প্রস্তুতি নিচ্ছি? আমাদের বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের ভবন থাকবে না, হসপিটাল থাকবে না, তারপরেও আমরা কতটুকু মানে করছি? আমরা কিন্তু এখনও কিন্তু ওইরকম কোনো নজির দেখা যায়নি। যে তো আমার মনে হয় যে আমাদের আসলে সময় এসেছে এখন আসলে এইটা নিয়ে ভাবার। আমাদের যে ভাই যেটা বললেন যে রাস্তায়ও তো আমাদের এমন কনক্রিট ভবনগুলো দেখা যাবে রাস্তা বন্ধ হয়ে থাকে, আমাদের অনেক সমস্যা হয়। নর্মালি একটা কোনো ভবনে আগুন লাগলে দেখা যায় উৎসুক জনতা থাকে অনেক রাস্তায়, আমাদের গাড়ি পৌঁছাতে পারে না। তারপর হচ্ছে মানে তাৎক্ষণিক যে আমরা কিছু একটা প্রতিক্রিয়া, আমরা একটা ব্যবস্থা নিব, কিছুই কিন্তু আমরা আসলে দেখতে পাই না। তো সেক্ষেত্রে বলা যায় যে আমাদের আসলে প্রস্তুতি খুব একটা ভালো নেই বড় কিছু মোকাবেলা করবার জন্য। ধন্যবাদ। আমি একটু ফিরবো আপনার কাছে আবার। স্বাভাবিক বিধি যেটি বলছেন যে আমাদের কোনো প্রস্তুতি নেই যদি বড় ধরনের কোনো বিপর্যয়, কারণ ছোট ছোট যে ঘটনাগুলো মানে সেগুলো অনেক বড়, কিন্তু সেটি ছিল সীমাবদ্ধ কোনো একটি এলাকায়, যেমন মাইলস্টোন বলেন, সিদ্দিক বাজার, কার্গো যেখানে পড়লো বিমানবন্দরে। তো এইগুলো সামলাতে কিন্তু হিমশিম খেতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই আমাদের কি হতে পারে জরুরি মানে প্রতিক্রিয়া অতীত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি মূল ফাইন্ডিংস যদি আমি গুছিয়ে বলার চেষ্টা করি, যে আমাদের প্রস্তুতিটা বা কি বলে আমাদের করণীয়টা দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এক, আমরা এখন থেকে কি করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই নতুন যে স্থাপনা বা ভবন নির্মাণ হবে এগুলো অবশ্যই বিল্ডিং কোড মেনে নির্মাণ করতে হবে, সরকারিভাবে সেটা অ্যাপ্রুভ হতে হবে। সরকার অ্যাপ্রুভ শুধু করলেই হবে না, এটা নির্মাণ চলাকালীন অবস্থায় কী রকম ম্যাটেরিয়াল দিয়ে বা কী কী জিনিস দিয়ে, ইট, রড, সিমেন্ট, এগুলো যথাযথ ভূমিকম্প প্রতিরোধক কিনা এসব বাছাই করে তারপরে ভবনটা নির্মাণ হবে। এবং ভবন নির্মাণের পরে সেখানে মানে সতর্কতা, ফায়ার এক্সিট বা অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো থাকার দরকার সেগুলো আছে কিনা তা নিশ্চিত করতে হবে কিন্তু, এবং মনিটর করতে হবে, তদারকি করতে হবে যে পুরো ভবন তৈরির প্রক্রিয়াটায় কোনো বিল্ডিং কোডগুলো মানা হচ্ছে কিনা। এটা গেল তো নতুন বিল্ডিং এর ক্ষেত্রে। আর পুরাতন বিল্ডিং এর ক্ষেত্রে সিম্পলি ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই অঙ্গটা কেটে ফেলতে হবে। কীরকম আমি বলি, যেমন একটু আগে একটা উদ্ধৃতি দিলাম যে গতকালকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একজন বলেছেন যে আমরা পরিত্যক্ত ঘোষণা করব। মরে যাওয়ার পর পরিত্যক্ত ঘোষণা করার আগে আমার কাছে মনে হয় বেঁচে থাকা অবস্থায় পরিত্যক্ত ঘোষণা করা উচিত, কারণ অন্তত কিছুটা হইলেও প্রাণনাশ বা প্রাণহানি কম হবে। এই ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় করণীয়, যদিও এটা অনেক লং টার্ম প্রসেস এবং আমি আসলেই জানি না
যে আমাদের হাতে আসলে এতখানি সময় আছে কিনা বা এই পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা। কারণ দেখেন যে এত বেশি ঘনবসতিপূর্ণ এলাকা পুরান ঢাকা বা ঢাকা শহরের যে অলিগলিগুলো, এখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এখানে একটা গাড়ি ঢুকতে পারে না, ফায়ার সার্ভিসের ট্রাক তো অনেক অনেক বড় বিষয়। হ্যাঁ, তো এইরকম জায়গাগুলোতে যদি একটা আল্লাহ না করুক একটা বড় দুর্ঘটনা ঘটে, 2-3টা ভবন ধসে পড়ে, মানুষটা চাপা পড়ে মারা যাবে। এক রানা প্লাজার মতো একটা জায়গা যেখান থেকে উদ্ধার করতে প্রায় 20 দিনের মতো সময় লাগছে আমাদের, যেখানে চারপাশ ফাঁকা বড় হাইওয়ে জায়গা, এইরকম একটা জায়গা থেকে লাশ এবং আহতদের উদ্ধার করতে 20 দিনের মতো সময় লাগছে। চিন্তা করেন আপনার শাঁখারী বাজার বা পুরান ঢাকার অন্যান্য যে সমস্ত এলাকাগুলো আছে, এখানে তো মানুষ হাঁটার মতো জায়গা থাকে না, এখানে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকবে কোথা থেকে? সুতরাং আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো মানে জীবন থাকতে বেঁচে থাকা অবস্থায় এই জায়গাগুলো পরিত্যক্ত ঘোষণা করে নতুনভাবে ভবনগুলোকে আবার পুনঃসংস্কার করা উচিত। সাবিক যেটি বলছিলেন, তাহলে আমরা গতকাল যে বিপর্যয়টা দেখলাম, গতকালও কিন্তু 10 জনের প্রাণহানি ঘটেছে এই ভূমিকম্পে। তো গতকাল তো আপনি খবরের সঙ্গে ছিলেন, সেখানে উদ্ধার তৎপরতা কিংবা সরকার কি দ্রুত রেসপন্স করেছে, দ্রুত সাড়া দিয়েছে বিভিন্ন যেসব এলাকায় ডিজাস্টার হয়েছে? আপনি কি দেখেছেন কোনো খবর পেয়েছেন কিনা? যতটুকু সম্ভব সরকার এখানে ওই মুহূর্তে চেষ্টা করেছে, কিন্তু আসলে সরকারের তো আসলে আরও করণীয় আছে না। আপনি দেখেন যে আসলে আমরা যে পরিমাণ ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, বিষয়টা অনেকটা সেরকম যে দুর্ঘটনা ঘটার পরে সরকার এসে উদ্ধার করছে বা সতর্ক করছে, কিন্তু আমরা আসলে সরকারের সতর্কতাটাও কিন্তু ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, নজরে পাচ্ছি না। কারণ আপনি চিন্তা করেন যে একটা যখন দুর্যোগ আসে, মহাপ্রলয় আসে, মহাপ্রলয় কিন্তু আসার আগে একটা সতর্কতা দেয়। আমরা মানুষরা কিন্তু সেই সতর্কতা পাই না, প্রাণীরা পায়। প্রাণীরা কিন্তু বুঝতে পারে সতর্কতা, একটা দুর্যোগ আসতে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে একটা সিংহ বা একটা বাঘ যখন শিকার করতে যায়, সে কিন্তু 2 পা পিছিয়ে যায়, তার মানে কিন্তু সে পালায় যাচ্ছে না, সে একটা বড় ঝাঁপ দিয়ে বড় শিকার করতে যাচ্ছে, এটা তার পূর্ব সতর্কতা সংকেত। কেন বলছি? কারণ দেখেন গতকালকে যে 5 মাত্রার একটা ভূমিকম্প হলো, এর আগেও ছোট ছোট ভূমিকম্প হয়েছে, আজকেও একটা ভূমিকম্প হয়েছে, এই সব কিছু আমরা ধরে নিচ্ছি এবং বিশেষজ্ঞরাও বলছেন, অধিকাংশ বিশেষজ্ঞরা দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন এটা আসলে মেইন শক না, এটা অ্যাকচুয়ালি ফোরশক। তো এখান থেকে আসলে আমাদের শিক্ষণীয় আছে যে খুব দ্রুত হয়তো এখান থেকে বড় একটা দুর্ঘটনা বা দুর্যোগ আসতে পারে বা একটা ভূমিকম্প হতে পারে। এক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে আপনি খেয়াল করবেন, ইন্দোনেশিয়ার সুমাত্রা কিংবা জাপানে যে সময় বড় সুনামি হলো, সুনামির আগে কিন্তু সমুদ্রের পানি সব শুকিয়ে গিয়েছিল, সব বলবো না, অনেকাংশে শুকিয়ে গিয়েছিল, পানি কমে গিয়েছিল। কেউ চিন্তা করতে পারেনি যে এত বড় একটা পানির ধাক্কা আসতে যাচ্ছে। দেখুন বাংলাদেশে তো এই বড় 7 মাত্রা থেকে 9 মাত্রার ভূমিকম্পের যে পূর্বাভাস বা সতর্কতা, এটা তো গত 5-10 বছর ধরে আমরা শুনে আসছি। আমরা জানি না 10 বছরের সতর্কতা কিন্তু আমাদের দিয়েছিল, কত বছর হয়েছে এটাও জানি না, কোন সময় ঠিক কোন জায়গায় এই বিস্ফোরণটা ঘটবে বা কোন সময় কোন জায়গায় এটার উৎপত্তি ঘটবে আমরা কিন্তু কেউ জানি না, বা যে সময় এটা ঘটবে সেই সময় আসলে এই পুরা ব্যবস্থাটা কেমন হবে বা উদ্ধার কার্যক্রম কিভাবে চলবে বা আদৌ কেউ উদ্ধার করার মতো অবশিষ্ট থাকবে কিনা বা বাংলাদেশ কি মরুভূমিতে পরিণত হবে কিনা আমরা কিন্তু জানি না। আর সরকারকে আমি যেটা বলতে চাই যে আমার কাছে মনে হয় সরকারের এই মুহূর্তে তারা যেই কাজগুলো করছে, আমার কাছে মনে হয় তারা নফলের থেকে না ফরজ, দুঃখিত, তারা ফরজের থেকে নফল নিয়ে বেশি ব্যস্ত। কেন? সরকার যেই অন্তর্বর্তীকালীন সরকার যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে, তথা সংস্কার, বিচার এবং নির্বাচন, তার মধ্যে দুটো কিন্তু অলরেডি ফুলফিল হয়ে গেছে, পুরোপুরি না হলেও অনেক অংশে হয়েছে। তারা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। সরকার দায়সারাভাবে চিন্তা করছে যে আমরা নির্বাচন হয়ে গেলে আমার দায়িত্বগুলো মুছে যায়, আমার ঘাট থেকে কাজে দায়িত্বের বোঝাটা নেমে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, মানুষ যদি বেঁচে না থাকে, যদি আমরা নির্বাচন পর্যন্ত না টিকি, তাহলে কি হবে নির্বাচন এত প্রস্তুতি নিয়ে? সুতরাং আমরা কিন্তু একমাত্র গণমাধ্যম ছাড়া, বিটিভি বলেন বা সরকারি যে সমস্ত রেডিও টেলিভিশন চ্যানেলগুলো আছে, বা আগে যেরকম পাড়ায় মহল্লায়
বিশেষ করে নির্বাচনের আমেজ হলে পাড়া মহলে একটা বোঝা যায়, যে ঢুকলেই বোঝা যায় এখানে নির্বাচন হবে। পোস্টার ফেস্টুনে ছেয়ে যায়, মাইকিং হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি হয়ে উঠছে। কিন্তু এত বড় ডিজাস্টার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এখন পর্যন্ত এই ভূমিকম্প প্রতিরোধে কোনো প্রকার সতর্কতা, সচেতনতা সেভাবে দেখছি না। শুধুমাত্র কিছু গণমাধ্যমের কিছু কন্টেন্ট ছাড়া মানুষজন কিন্তু সেভাবে জানতে পারছে না কি করতে হবে, কিভাবে আমরা সতর্ক থাকতে পারবো, কিভাবে আমরা এই দুর্যোগ থেকে বাঁচতে পারবো, বা এই রকম পরিস্থিতিতে আমরা যদি এই বিল্ডিংটা ছেড়ে দেই বা এই বিল্ডিংটা যদি পরিত্যক্ত ঘোষণা করি, এই জায়গা ছেড়ে আমরা কোথায় যাব? সরকার কি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে? সরকার কি তাকে টাকা দিবে? সরকার কি তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করবে? সেটা যদি আমরা প্রশ্নের উত্তর না জানি, মানুষ সেখানেই থাকবে এবং সেখানেই পড়ে মরবে। আলটিমেটলি রেজাল্ট জিরো। আমরা কিন্তু কোনো সরকারিভাবে কোনো উত্তর এখন পর্যন্ত বা সতর্কতা এখন পর্যন্ত আমরা উদ্যোগ এখনো দেখি নাই। সাবিব, ধন্যবাদ। বিথি, একটু শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই। সাবিব যেটি বলছিলেন যে আমাদের আসলে যে উদ্ধার তৎপরতার যে কিংবা বড় কোনো বিপর্যয় আসলে আমাদের কী করণীয় অনেকেই জানেন না। এই যে যারা বিশেষ করে দুর্বল এলাকায় থাকেন, যারা মানে খুব বলবো যে যেসব বসত এলাকাগুলো দুর্বল, যেমন পুরান ঢাকা রয়েছে, তাদের জন্য কি কোনো সেফটি নির্দেশিকা রয়েছে কিনা? দেখুন মৌসুমী, আজকে গত শুক্রবার যে ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রা, সেখানে পুরান ঢাকার ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলোর মধ্যে একটি হচ্ছে কসাইটুলির যে বিল্ডিংটা, যেটা রেলিং ধসে পড়েছে এবং তিনজন প্রাণও হারিয়েছেন। তো আজ সকালে যখন রাজুকের চেয়ারম্যান সেই স্থানটা পরিদর্শন করতে যান, তখন কিন্তু তিনি যে বলছেন যে হচ্ছে এই ভবনটির নকশা দেখাতে হবে, নীল নকশা দেখাতে হবে, না হলে 7 দিনের মধ্যে না দেখাতে পারলে এটাকে সিলগালা করে দেওয়া হবে। এবং তিনি সেখানে বলছেন, আমি যদি একটু কোট করে বলি, যে হচ্ছে যে এখানে কোনো প্ল্যান ছাড়া 1 কাঠার কম জমিতেও 6-7 তলা বাড়ি করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে ভূমিকম্পটা হওয়ার পর এবং একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, 3 জন মানুষ মানে প্রাণ হারিয়েছেন, তারপর কিন্তু রাজুকে টনক নড়েছে। আমি বলবো যে তারপর তারা যাচ্ছেন, তারা কেন আগে যাচ্ছে না? ধরেন আমি একটা ভবন নির্মাণ করব, আমি 4 তলা পর্যন্ত অনুমোদন পেলাম, কিন্তু আমি 6-7 তলা পর্যন্ত করে ফেললাম। তো রাজুকের তো একটু দায় আছে যে এসে দেখার যে হচ্ছে যে নির্দেশনাটা মানা হচ্ছে কিনা। অবশ্যই রাজুকেরও কিন্তু নির্দেশনা থাকে, একটা ঢাকার ভবন করুক বা স্থাপনা করুক, যাই করুক, হ্যাঁ, রাজুকের নির্দেশ ছাড়া কিন্তু করতে পারে না। তো ভূমিকম্প হওয়ার পর বা কোনো একটা ধরনের দুর্ঘটনা হওয়ার পরেই কেন রাজুকের টনক নড়ে, তার আগে কেন নড়ে না? তো এই বিষয়গুলো আমার মনে হয় এখন থেকেই দেখা উচিত। যত্রতত্র মানে আমরা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো চাপে হোক বা যাই হোক, যে আমরা অনুমোদন দিয়ে দিব না বা সেটাকে আমরা তদারকি করা, কারণ এখনও কিন্তু সময় আছে। তবে হ্যাঁ, যে পরিমাণ আসলে আমাদের বেসিক্যালি যদি বলি পুরান ঢাকার যে অবস্থা, এখন ধরে ধরে তার বিল্ডিং ভেঙে ফেলা সম্ভব না। তবে হ্যাঁ, তাদের এখনই হচ্ছে একটু যদি তারা জরিপ করে কোন ভবনগুলো কতটুকু পরিমাণ, তারা কিন্তু জরিপ করে এবং প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে আসে কম ঝুঁকিপূর্ণ এলাকা, ঝুঁকিপূর্ণ। তো সেই ভবনগুলো যদি তারা আইডেন্টিফাই করে, তারা যদি সেটা নির্দেশনা দেয় যে কি করতে হবে, বা তাহলেও হয়তো বা ক্ষয়ক্ষতির থেকে তো আমরা আসলে মুক্তি পাবো না। ঢাকার যে অবস্থা তুলনামূলক কম হতে পারে, তো সেই দিকে আমার মনে হয় এখনই সময় এসেছে, যেহেতু রাজুক এই জিনিসগুলো দেখাশোনা করে, তো সেইটা আমাদের দেখতে হবে। না হলে আসলে ভবিষ্যতে যে কি, যেমন কি 2 মিনিটে কি হচ্ছে আমরা কিন্তু বলতে পারছি না। আমরা লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু একটা ভূমিকম্পের মতো আমরা কিন্তু টের পেলাম। তো সামনে যে কি হতে যাচ্ছে, ভাই যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি তার ম্যান্ডেটগুলো পূরণ করতে যাচ্ছেন, কিন্তু তার আগে আমার মনে হয় আমাদের এই জিনিসটা নিয়ে আসলে ভাবতে হবে। এবং বিগত সরকার যারাই ছিলেন সবার আমলেই কিন্তু ভূমিকম্প হচ্ছেন, কারোই কিন্তু তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখিনি। কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তারপর হচ্ছে রাজুক থেকে এইটা সিলগালা ওইটা সিলগালা, তারপর কি হয়, মানুষ পরবর্তী অন্য খবর চলে আসে, এইটা কিন্তু পিছনে পড়ে যায়। তো আমার মনে হয় দেশের সকল রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসুক বা যারাই না আসুক, সবাইকে আসলে এটা নিয়ে ভাবতে হবে। কারণ আমরাই যদি না থাকি, মানুষই যদি না থাকি, তাহলে কোথা থেকে রাজনীতি হবে, কোথা থেকে দল হবে, কি হবে? মানে এটা মানুষের জন্যই রাজনীতি সবকিছু। যদি না থাকে তাহলে তার কোনো কিছুর মূল্য নেই, মানুষের জীবনের চাইতে মূল্যবান কিছু নেই। একদমই তাই। বিথি দাস, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাবিব আব্দুল্লাহ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দুজনে আমাদেরকে বাংলা নিউজের লাইভে সময় দেওয়ার জন্য। দর্শক যারা যেখান থেকে দেখছেন, আপনারাও ভালো থাকবেন। আসলে এই যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, পরবর্তীতে আফটার শক এবং একই সঙ্গে বড় ধরনের কোনো বিপর্যয় বা বড় ধরনের মহা বিপদ আসছে কিনা আমাদের সামনে, ছোট ছোট ভূমিকম্পগুলো সেটিরই সতর্ক বার্তা দিচ্ছে। তাই আপনারা সবাই আতঙ্কিত না হয়ে, এবং ফেসবুকে যেসব ভুয়া ছবি বা ভিডিও ছড়ানো হচ্ছে সেগুলো থেকে একটু আপনারা নজর রাখবেন, যাতে সেগুলোতে আপনারা ট্রমাটাইজ না হয়ে যান।
সবচেয়ে বড় কথা আপনারা সচেতন থাকবেন, নিজেই আপনারা দেখুন যেসব ভূমিকম্পের করণীয় যেগুলো রয়েছে, ভূমিকম্প হওয়ার সময় কী কী নির্দেশিকা রয়েছে সেগুলো একটু দেখুন, এভাবে একটু মেনে চলুন, তাহলে দেখবেন যে আপনারা নিরাপদ থাকতে পারবেন। ক্ষয়ক্ষতি যা হবার হয়তো হবে, কিন্তু কিছুটা হলেও আমরা কমাতে পারি কিংবা আমরা জীবনও বাঁচাতে পারি। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা।